সবাই যে রাজনৈতিক আলাপ আলোচনার ভিত্তিতে একটা উপদেষ্টা পরিষদ গঠিত হবে। কিন্তু আমরা জানি কিভাবে কোন প্রক্রিয়ায় নাম কেটে সেটে পছন্দ মতো একটা নির্দিষ্ট বলয়ের উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে। গণ অভ্যুত্থানের অংশীজনদের অংশীদারিত্ব না থাকে এই যে একটা দুর্বল উপদেষ্টা পরিষদ হবে, নির্বাচন নিয়ে সংকট তৈরি হবে। ডক্টর ইউনূস স্যার কেন পদত্যাগের কথা বলবেন? আমি এর আগে একটা প্রোগ্রামে বলেছিলাম, ওই প্রোগ্রামে অধ্যাপক দিলারা চৌধুরী ছিলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান অতিথি ছিলেন। এবি পার্টির প্রোগ্রামে আমি বলেছিলাম, এইখানে যারা আছেন ম্যাক্সিমামই একেবারেই অপোজিশন দলের রাজপথের সক্রিয় ডেডিকেটেড কর্মী। গত এই 15-16 বছর আমরা যে রাজপথে গণতন্ত্র মানবাধিকারের জন্য যে লড়াই করেছিলাম, সেখানে কয়েকজন ব্যক্তি যারা ভোকাল ছিলেন, লতিফ মাসুম, দিলারা চৌধুরী, আসিফ নজরুল, এরকম হাতে গোনা 5 থেকে 6 জন 7 জন ব্যক্তি পাবেন যে যারা রাজনীতির বাইরে সিভিল সোসাইটির অংশ কিংবা শিক্ষক, তাদের একটা ভোকাল অবস্থান ছিল। আজকে এই সরকারের উপদেষ্টা পরিষদে 3 জন না 4 জন নারী আছেন, তাদের কন্ট্রিবিউশনটা কি গত 15-16 বছরে উপদেষ্টা হয়েছেন আমি জানতে চাই। আপনারা হিসাব করেন, দিলারা চৌধুরীকে আপনারা চেনেন না? একমাত্র মহিলা বোল্ডলি কন্টিনিউয়াসলি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং হাসিনা জালেম শাহের বিরুদ্ধে সবসময় তাদের অবস্থান ছিল। লতিফ মাসুম স্যারও, আমি কয়েকবার তার বক্তব্য বলেছিলাম, স্যার আপনি এই কথা এখন বলছেন, শেখ মুজিব বলছেন লাল ঘোড়া দাবড়ে দেব, জাসদকে হুমকি দিয়ে আপনি এই কথা বলছেন, আপনি তো মামলা হয়ে যাবে। আপনি একটা হার্ডলাইনে বললেন না, আমরা তো বলতেছি রাজনৈতিক কর্মী, ইয়ং মানুষ, আজকে তাদেরকে উপদেষ্টা না, একটা সাংবিধানিক এতগুলো সংস্কার কমিশন আছে, গুরুত্বপূর্ণ বিভিন্ন কমিটি রয়েছে, কোনো জায়গায় তাদের জায়গা হয় নাই। দুধের মাছিদের জায়গা হয়েছে উপদেষ্টা পরিষদে সরকারের। তো আমরা অবশ্যই বলবো যে শুরুর দিকে আলোচনা ছিল একেবারে আপনার সশস্ত্র বাহিনী থেকে শুরু করে সবাই যে রাজনৈতিক আলাপ আলোচনার ভিত্তিতে একটা উপদেষ্টা পরিষদ গঠিত হবে। কিন্তু আমরা জানি কিভাবে কোন প্রক্রিয়ায় নাম কেটে সেটে পছন্দ মতো একটা নির্দিষ্ট বলয়ের উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে। আমরা শুরু থেকে বলে আসছিলাম যে এখানে যদি গণ অভ্যুত্থানের অংশীজনদের অংশীদারিত্ব না থাকে এই যে একটা দুর্বল উপদেষ্টা পরিষদ হবে এবং তারা দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে পারবে না, নির্বাচন নিয়ে সংকট তৈরি হবে। তাই হয়েছে। এখন আমাদের বিশ্ববরেণ্য সমাজসিক, আমাদের সকলকে শ্রদ্ধার পাত্র রাষ্ট্র পরিচালনা তো কোনো ইমোশনের বিষয় না। ডক্টর ইউনূস স্যার কেন পদত্যাগের কথা বলবেন? আমরা জানি না যে আসলে তিনি পদত্যাগের কথা বলেছেন কিনা। এইটা আমরা শুনতে পেলাম আমরা যে আন্দোলনকারী ছাত্রদের এক অংশের যে একটা দল এনসিপি, তাদের নেতৃবৃন্দের মাধ্যমে। এখন অনেকে বলছে যে ছাত্রদের কর্মকাণ্ডে প্রধান উপদেষ্টা বিরক্ত, কারণ বিশেষ করে ছাত্র নেতৃবৃন্দ, কারণ তাদের নিয়ে একটা তার আশা, স্বপ্ন, আকাঙ্ক্ষা ছিল যে তরুণরা একটা ভালো কিছু করবে। সেখানে তরুণদের বিরুদ্ধে পুরো রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে প্রশাসন সমস্ত জায়গায় হস্তক্ষেপ, প্রেশার ক্রিয়েট করা, 9 মাস পরে এখনো মব জাস্টিস তৈরি করা, বিভিন্ন জায়গায় আপনার বিশৃঙ্খলা তৈরি করা, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন এবং বিদ্বেষ তৈরি করতে নানান ধরনের মন্তব্য, কর্মকাণ্ড। আলটিমেটলি যে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেখানে একটা বিভাজনের দেখা স্পষ্টতই দেখা যাচ্ছে। যে কেন তাদের প্রতি বিরক্ত, ত্যক্ত, তাদেরকে সংযত হতে বলেছেন, ভালো কথা। কিন্তু আপনাদের তো রিয়েলিটি বুঝতে হবে, প্রধান উপদেষ্টা আশপাশে যেসব উপদেষ্টারা আছেন, জুলাই গণ অভ্যুত্থানে এটা কোনো বিপ্লব, একটা পরিকল্পনা মাফিক কোনো বিপ্লব ছিল না। 16 বছরের শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের যে অত্যাচার, নির্যাতন, মানুষের দুঃসহ যন্ত্রণার একটা চূড়ান্ত বিস্ফোরণ ছিল এই জুলাই গণ অভ্যুত্থান। সেখানে যদি আমরা কেউ ভেবে থাকি যে না, এই কয়েকজন ছাত্র নেতাকে দিয়েই এই সরকারকে যদি টিকে রেখে আবার একটা দল তৈরি করে সেই দলকে আবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আনা হবে, মানে রাষ্ট্র ক্ষমতার লিগ্যাসি ক্যারি করে এটাকে একটা দীর্ঘায়িত করা, রাজনৈতিক দলগুলো তো এটা হতে দিবে না। যে রাজনৈতিক দলগুলো আপসহীনভাবে গত 16 বছর ধরে গণতন্ত্র, ভোটের অধিকার, একটা নির্বাচনের জন্য লড়াই সংগ্রাম করেছে, আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম বা করি, এই গণহত্যার বিচার, ফ্যাসিস্ট শক্তিকে নির্মূল করা,
রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।